গল্প চৈতির ডায়েরি। পর্ব 3 থেকে 4। ফারহানা কবির মানাল। রাত 10টার মতো বাজে। তুলি বারান্দার কোনায় বসে আছে, হাতে চায়ের কাপ। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল নেই তার। এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। আশিক এখনো বাড়ি ফেরেনি। ফোনে কথা হয়েছে, তার ফিরতে দেরি হবে। হঠাৎই নববী এসে তুলির পাশে বসল। ধরা গলায় বলল, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। দিতেই হবে কিন্তু। তুলি ভাবলেশহীন গলায় বলল, কি কাজ করতে হবে? তালেবের খোঁজ এনে দিতে হবে। সে কোথাও চলে গেছে। চলে গেছে মানে? চলে গেছে মানে হারিয়ে গেছে। আমার সাথে ঝগড়া করে হারিয়ে গেছে। আগে তুমি একটু শান্ত হয়ে বসো। কি হয়েছে খুলে বলো। এমন ছটফট করছো কেন? নববী তরল গলায় বলল, তালেবের অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে। এখন সে আর আমার সাথে সংসার করবে না। ওই মেয়েকে বিয়ে করতে চায়। তুলি খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। সরু গলায় বলল, এখানে আমি কি করতে পারি? তুমি বাবা মায়ের সঙ্গে কথা বলো, উনারা ভালো বুঝবেন। তাছাড়া তালেবের সাথে আমার তেমন কোন সম্পর্ক নেই। ঠিকমতো কথাও হয় না। এখানে আমার কিছুই করার নেই। নববী হতাশ চোখে তুলির দিকে তাকিয়ে আছে। তার ঠোঁটের কোণে অদ্ভুত হাসি খেলা করছে। তুলি সে হাসি ধরতে পারল না। যথাসম্ভব শক্ত গলায় বলল, শোনো নববী, তোমাকে একটা কথা বলি। অন্যের ঘর ভাঙতে চাইলে নিজের ঘরও ঠিক থাকে না। সেদিন আশিক বড় আপার ঘরে গিয়েছিল ঠিকই, কিন্তু আপা ঘরে ছিল না। তুমি অযথা আমায় ওইসব কথা বলেছিলে। কেন বলেছিলে? আমার সংসারে ঝামেলা বাঁধিয়ে তোমার কি লাভ? নববী ঠোঁট উল্টে হাসল। তাচ্ছিল্যের সুরে বলল, তুমি বড় আপার কথা বিশ্বাস করে নিলে। ওই মহিলা কেমন ঘুঘু তা তোমার জানা নেই। সময় হোক, তখন বুঝতে পারবে। আমি ভালোর জন্যই বলেছিলাম। তুলি জাহানারার কথা বলতে গিয়েও থেমে গেল। নববীর ভাব লক্ষণ সুবিধার মনে হচ্ছে না। নববী কিছু বলতে যাবে ঠিক তখনই আশিক এলো। গম্ভীর গলায় বলল, এখানে বসে আছো কেন? ঘরে এসো। তুলি কিছু না বলে উঠে দাঁড়ালো। ধীর পায়ে আশিককে অনুসরণ করে ঘরের দিকে যেতে লাগলো। নববী অদ্ভুত চোখে ওদের দিকে তাকিয়ে আছে। তার ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটে উঠেছে। আশিক বলল, নববীর সাথে কি কথা বলছিলে? তেমন কিছু না। তালেবের সাথে নাকি ঝগড়া হয়েছে তাই বলছিল। আশিক তুলির পাশে বসল। সহজ ভঙ্গিতে তুলির কাঁধে হাত রেখে বলল, ওদের এই ঝামেলা নতুন কিছু নয়। বিয়ের আগে থেকে শুরু হয়েছে। তুমি এসব ব্যাপারে মাথা দিতে যেও না। নববীকে যতটা সোজা সরল মনে হয়, বাস্তবে সে অত সহজ না। একটা কথা জিজ্ঞেস করব। বলো, নববীর সাথে তালেবের বিয়েটা কি স্বাভাবিকভাবে হয়েছিল? আসলে আমি অনেক কিছুই শুনেছি, সেজন্য জানতে চাইলাম। তুমি কি শুনেছ? আমি বুঝতে পারছি। কথাগুলোর 90% সত্য, বাকি 10% মিথ্যে। তুলি ভ্রু কুঁচকে বলল, 10% মিথ্যে বলতে? তালেবের সাথে নববীর সম্পর্ক ছিল এটা সত্যি। কিন্তু সেদিন ওই বাড়িতে অনৈতিক কিছু হয়নি। আমার কথা বুঝতে পারছো? তুলি মাথা নাড়ল। আশিক শীতল গলায় বলল, বিয়ের কয়েকদিন আগে নববীর বাবা মা দুজনের কেউ বাড়ি ছিলেন না। নববী তালেবকে কল দিয়ে বলল সে খুব অসুস্থ, বাড়িতে কেউ নেই। তালেব এ কথা শুনে ঠিক থাকতে পারেনি। ভালোবাসার মানুষের অসুস্থতা খরব কোন পুরুষকে স্বাভাবিক রাখতে পারে না। ফুটবল করে ফেলে। তালেবের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। সবকিছু ভুলে সে নববীর বাড়িতে চলে গেল। তারপর ও বাড়িতে গিয়ে দেখে নববী সত্যিই খুব অসুস্থ। কাত হয়ে বিছানায় শুয়ে আছে। ক্রমাগত বমি করছে। তালেব গিয়ে তার কাছে বসল। ব্যস্ত গলায় বলল, তোমাকে এমন অসুস্থ রেখে আঙ্কেল আন্টি গেলেন কিভাবে? নববী কিছু বলল না। শূন্য দৃষ্টিতে তালেবের দিকে তাকিয়ে রইল। এসব কথা আপনাকে কে বলেছে? তালেব বলেছে। এই গল্পের সবচেয়ে মজার অংশ এখনো বলা হয়নি। নববীর অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল।
তালেব ওকে হাসপাতালে যাওয়ার জন্য জোর করতে লাগলো, কিন্তু নববী রাজি হয়নি। ঘর ফাঁকা রেখে সে কোথাও যেতে পারবে না। তালেব তাকে বোঝানোর অনেক চেষ্টা করেছে, লাভ হয়নি। শেষে আর কি করবে, তালেব একজন ডাক্তার খুঁজতে বের হলো। বাচ্চা ছেলে, ভালোবাসার মানুষের অবস্থা দেখে নিজেকে ঠিক রাখতে পারেনি। সেদিন তাড়াহুড়ো করতে গিয়ে তালেবের বাইক অ্যাক্সিডেন্ট হয়। অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়েছিল। লোকজন ওকে ধরে হাসপাতালে নিয়ে যায়। হাত পায়ের কিছু না হলেও মাথায় খুব জোর চোট পেয়েছিল। পরের দিন তালেবের জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার সাথে সাথে নববীর খোঁজ করতে থাকে। বারবার নববীকে কল দেয়, ওর বান্ধবীদের সাথে যোগাযোগের চেষ্টা করতে থাকে, কিন্তু কোন লাভ হয় না। নববীর খোঁজ পাওয়া যায় না। শেষ পর্যন্ত তালেব কারোর কথা না শুনে নববীর বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অনেক বোঝানোর পরও কারো কথা কানে তোলেনি। নববীদের বাড়িতে যাওয়ার পর কি হয়েছিল তা আমার জানা নেই। সন্ধ্যার দিকে ওরা দুজনে বিয়ে করে বাড়ি ফেরে। এসব নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। তারপর থেকে তালেব কেমন অদ্ভুত হয়ে গেছে। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, কারোর সাথে কথা বলে না, সারাক্ষণ চুপচাপ থাকে, যেন সে অন্য জগতের মানুষ। এসব নিয়ে ওকে কখনো প্রশ্ন করেননি। কি হয়েছিল না হয়েছিল করেছি, উত্তর দিতে চায় না, এড়িয়ে যায়। তাহলে ওর অ্যাক্সিডেন্টের কথা আপনি কিভাবে জানেন? যেদিন অ্যাক্সিডেন্ট হয় সেদিন এক লোক ওর মোবাইল থেকে নম্বর নিয়ে আমায় কল দিয়েছিল। বাবা মা জানলে চিন্তা করবে বিধায় কাউকে কিছু বলিনি। সেদিন নববীর বাড়িতে কি হয়েছিল আপনারা কেউ জানেন না। শুনেছি তালেব নববীর সাথে খারাপ কিছু করেছিল। তারপর ওর মা বাবা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। এ কথাগুলো শুধু শুনেছি, বিশ্বাস করতে পারিনি। তালেবও আর কিছু বলেনি। তুলির খটকা লাগতে লাগলো। তালেব যদি নববীকে এতটাই ভালোবাসে তাহলে বিয়ের পর হঠাৎ এমন বদলে গেল কেন? নাকি সব পুরুষই বিয়ের পর বদলে যায়? প্রেমিকা আর বউ কি কখনো এক হয় না? শেষ রাতের দিকে মুষলধারে বৃষ্টি নামল। প্রায় সাথে সাথেই ইলেকট্রিসিটি চলে গেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। ঘরের পরিবেশ ধীরে ধীরে বরফ শীতল হয়ে যাচ্ছে। আশিক তুলির দিকে বেশ খানিকটা এগিয়ে এলো। শরীরের উষ্ণতা শীতের তীব্রতা কমিয়ে দেয়। খুব ভোরে তুলির ঘুম ভাঙল। তখনও অন্ধকার পুরোপুরি কাটেনি। আকাশে চাঁদ দেখা যাচ্ছে। তুলি বিছানা থেকে নেমে বারান্দায় গিয়ে দাঁড়ালো। তাদের ঘরের উল্টো দিকে তালেবের ঘর। দুটো ঘরের মাঝামাঝি বিশাল বারান্দা। বারান্দার চারপাশে রেলিং দিয়ে ঘেরা। তুলি আগে কখনো এমন অদ্ভুত বাড়ি দেখেনি। কোন আর্কিটেক্ট বাড়ির ডিজাইন করেছিল কে জানে। তুলি একটা লম্বা শ্বাস নিল। বারান্দায় শেষ মাথায় কিছু একটা পড়ে আছে। ম্যারমেরে আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে না। তুলি কাছে গিয়ে জিনিসটা হাতে নিল। একটা ডায়েরি। সবুজ রঙের কভারের ওপর কালো কালি দিয়ে চৈতি লেখা। কিন্তু এটা এখানে এলো কিভাবে? এ বাড়িতে চৈতি নামের কেউ নেই। তুলি আশেপাশে তাকালো। কেউ কোথাও নেই। দিনের আলো ফুটতে শুরু করেছে। আকাশে শুকতারা ফুটেছে। ডায়েরির বেশিরভাগ পৃষ্ঠায় কিছু লেখা আছে। তুলির খুব কৌতূহল হলো। কৌতূহলবশত ডায়েরিটা সে নিজের কাছেই রেখে দিল। রজনী রান্নাঘরে সকালের নাস্তা তৈরি করছিল। বিশেষ কিছু নয়, ভর্তা ভাত। তুকি তার কাছে গিয়ে দাঁড়ালো। নিচু গলায় বলল, বড় আপা চৈতি নামের কাউকে চেনো নাকি? রজনী মাথা দোলাতে দোলাতে বলল, আশিকের এক বান্ধবীর নাম ছিল চৈতি। মেয়েটা বেশ কয়েকবার এ বাড়িতেও এসেছে। তুমি হঠাৎ এসব জিজ্ঞেস করছো কেন? তুলি শান্ত গলায় বলল, তেমন কিছু না। একটা খাতায় নামটা দেখলাম, সেজন্যই। মেয়েটা আশিকের সাথে এক ক্লাসে পড়তো। কখনো লিখে থাকবে। আচ্ছা বাদ দাও। কি রান্না করছো? আলু ভর্তা, ডিম ভর্তা। রজনী মাথা নাড়ালো। তুলি বলল, তাহলে আমি পেঁয়াজ কুচি করে ফেলি। তুমি মরিচগুলো ভেজে ফেলো। খাবার সময় হয়ে এসেছে। রজনী মাথা নাড়ালো। তুলি চিন্তিত মুখে পেঁয়াজ কাটতে লাগলো।
ডায়েরির কথাটা এই মুহূর্তে কাউকে বলা ঠিক হবে না। আগে পড়ে দেখতে হবে ওখানে কি লেখা আছে। তুলি ডায়েরি পড়ার সুযোগ খুঁজছিল। একান্নবর্তী পরিবারের এই এক সমস্যা। ব্যক্তিগত সময় পাওয়া যায় না। আশিক অফিসে গিয়েছে অনেকক্ষণ আগে। তুলি ঘরে ঢুকে দরজায় ছিটকিনি লাগালো। পরম যত্নে ডায়েরিটা বের করে বিছানায় উপুর হয়ে বসল। হাতের লেখা স্পষ্ট। পড়তে অসুবিধা হয় না। প্রথম পৃষ্ঠা। বহুদিন বাদে আজ বাড়ি ফিরছি। মনের মাঝে অদ্ভুত শিহরণ হচ্ছে। কতদিন বাদে নিজের ঘর, চিরপরিচিত বিছানা, পছন্দের কোলবালিশ। ভাবতেই ভালো লাগছে। এয়ারপোর্টে থেকে এই ডায়েরিটা কিনলাম। দেশের সফরের বর্ণনা এখানেই লিখে রাখব। স্বামী আসতে চেয়েছিল। মেয়েটার বাংলাদেশ দেখার খুব শখ ছিল। ও এসব পরে এনজয় করতে পারবে। প্লেন থেকেই লেখা শুরু করলাম। আমার পাশের সিটে একটা ছেলে বসেছে। ফর্সা মতো চেহারা, পাতলা ঠোঁট, গালভরা চাপদাড়ি। এক কথায় সিনেমার নায়ক। একবার তাকালে চোখ ফেরানো দেয়। অবশ্য আমি ছেলেটির গায়ে পড়ে কথা বলতে যাইনি। চুপচাপ নিজের মতো করে লেখালেখি করছি। ছেলেটা সেদিকে নজর দিচ্ছে না। চোখ বন্ধ করে সিটের সাথে হেলান দিয়াছে। কোন মানে হয়? সুন্দরী মেয়েদের প্রতি কি তার কোন আগ্রহ নেই? তুলি দ্বিতীয় পৃষ্ঠা উল্টাতে যাবে এমন সময় দরজার কড়া নড়ে উঠল। ওপাশ থেকে আশিকের গলা শোনা যাচ্ছে। সে খুব ব্যস্ত ভঙ্গিতে তুলির নাম ধরে ডাকছে। তুলির বিছানা থেকে নামতে ইচ্ছে করছে না। এই ইচ্ছে কারণ নরম বিছানা নয়, সবুজ কভারে মোড়ানো ডায়েরিটা। একগুচ্ছ কাগজ তাকে তীব্রভাবে আকর্ষণ করছে। কালিতে ছাপা হরফগুলো যেন তাকে ডেকে বলছে, এই মেয়ে আমাকে পড়ে দেখো। আমায় তোমার জন্যই সাজানো হয়েছে। বিকট শব্দে তুলির ধ্যান ভাঙল। আশিক খুব জোরে দরজা ধাকাচ্ছে, ভাব দেখে মনে হচ্ছে দরজা ভেঙে ফেলবে। তুলি ব্যস্ত ভঙ্গিতে ডায়েরি লুকিয়ে রাখল। দুহাত দিয়ে নিজের চুলগুলো এলোমেলো করে দরজা খুলে দিয়ে লজ্জিত গলায় বলল, ঘুমিয়ে পড়েছিলাম। দুঃখিত। আশিক ভালোমন্দ কিছু বলল না। দ্রুত পায়ে বাথরুমে ঢুকলো এবং পরমুহূর্তেই বেরিয়ে এলো। চোখ মুখ ভেজা। তুলি তোয়ালে এগিয়ে দিয়ে বলল, কিছু কি হয়েছে? এভাবে ফিরে এলেন যে? তেমন কিছু না। অফিসের ফাইল নিতে ভুলে গেছিলাম। কিন্তু কোথায় যে রেখেছি ঠিক মনে করতে পারছি না। তুলি টেবিলের ওপর থেকে ফাইল এনে আশিকের হাতে দিয়ে বলল, টেবিলের ওপর রেখে চলে গেছিলেন। আশিক মুচকি হাসল। কোমল গলায় বলল, ধন্যবাদ। তুলিও হাসল। সংসার জীবনের বেশ কিছু সুন্দর মুহূর্তের মাঝে এই সময়টা লিখে রাখা যায়। আশিক ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে তুলির কপাল স্পর্শ করল। ভালোবাসার কোমল স্পর্শ, যার জন্য একজন নারী আজীবন তৃষিত থাকে। রোদ পড়ে এসেছে। দুপুরের খাওয়া শেষে বাড়ির সবাই নিজের ঘরে থাকে। জাহানারা এই সময়কে বিশ্রামের সময় ঘোষণা করছেন। এ সময় কেউ ঘর থেকে বের হয় না। তুলি এই সুযোগ হাতছাড়া করতে চাইল না। কাপড়ের নিচ থেকে ডায়েরি বের করে ইজি চেয়ারে বসল। চেয়ারটা ঘরের দক্ষিণ কোণে জানালার পাশে রাখা। চেয়ারের সামনে ছোট একটা টেবিল। টেবিলের ওপর মাঝারি সাইজের এঁটেল মাটির ফুলদানি, তবে তাতে ফুল রাখা হয় না। কলম পেন্সিল থাকে। তুলি বাটি ভর্তি চানাচুর নিয়ে টেবিলের ওপর রাখল। জগ থেকে পানি ঢেলে গ্লাসের ওপর ঢাকনা দিল। পৃষ্ঠা 2। অবশেষে বাংলাদেশের মাটিতে পা রাখলাম। মনটা হালকা হয়ে গেছে। সারা শরীরে শীতল বাতাস বয়ে যাচ্ছে। এটাই আমার সুখ। আসার আগে বাবা মাকে জানানো হয়নি। কাউকে না জানিয়েই দেশে চলে এসেছি। ওদের রিয়াকশন কেমন হবে তা ঠিক বুঝতে পারছি না। তবে অনুমান করা যায় বাবা মা খানিকক্ষণ হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকবে, কয়েকটা কড়া কথা শোনাবে। অথচ চোখের কোণে আনন্দাশ্রু। কতদিন বাদে মেয়েকে নিজের চোখে দেখল। মা বাবারা এমনই হয়। মুখে কড়া কথা শোনালেও মন থেকে বেজার হতে পারে না। আমার থেকে 2 মিনিটে বড় আপা নিশ্চয়ই চোখ মুখ কুঁচকে তাকিয়ে থাকবে। বিরক্ত গলায় বলবে, আমার খাট দখল করতে চলে এসেছে।
পাশের সিটে বসা ছেলের সাথে কথা হয়েছে। উনার নাম সৌরভ। সৌরভকে দেখে যতটা গম্ভীর মনে হয়েছিল সে ততটাও গম্ভীর নয়। নিজ থেকে আগ বাড়িয়ে কথা বলল। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, বাড়িতে কে কে আছে, একে একে সবকিছু জানতে চাইল। লোকটাকে আমার খুব একটা সুবিধার মনে হয়নি। কেমন অদ্ভুত ধরনের। তবে খুব গুছিয়ে কথা বলতে পারে। তার সাথে কথা বলে আরাম পাওয়া যায়। টেলিফোন নম্বর নিয়ে এসেছি। অবসর সময়ে গল্পগুজব করা যাবে। পৃষ্ঠা 3। সবকিছু এমন অদ্ভুতভাবে বদলে যাবে ভাবতে পারিনি। মা ঠিকই বলে, আমি এই পরিবারের অভিশাপ। আমি এখানে থাকলে সবকিছু শেষ হয়ে যাবে। কেউ বাঁচতে পারবে না। ঠিক যেমন করে নববী আপা বাঁচতে পারল না। কিন্তু এতে আমার কি দোষ? আমি কি করেছি? খুব করে লিখতে ইচ্ছে করছে, কলম চলছে না। তুলি হাত বাড়িয়ে পানির গ্লাস আনলো। এক নিঃশ্বাসে সবটুকু পানি শেষ করে চোখ বন্ধ করে ফেলল। হঠাৎই নববীর নাম দেখে চমকে উঠেছে। একই নামে হাজারো মানুষ থাকতে পারে, কিন্তু সবকিছু কাকতালীয় হতে পারে না। চতুর্থ পৃষ্ঠায় কিছু লেখা নেই। পরপর বেশ কয়েকটা পাতায় কিছু লেখা নেই। তুলি বিষণ্ণ ভঙ্গিতে পাতা উল্টে গেল। বেশ কয়েক পৃষ্ঠা পর থেকে নতুন করে লেখা শুরু করা হয়েছে। তুলি মনোযোগ দিয়ে পড়তে শুরু করল। বেশ অনেকক্ষণ কলম হাতে নিয়ে বসে আছি। লিখতে পারছি না। মায়ের মুখে শুনেছি আমাদের জন্ম হয়েছিল সদর হাসপাতালে বারান্দায়। বর্ষাকালের কথা। রাত 2টার দিকে মায়ের ব্যথা উঠল। সে কি ব্যথা! মা গলা ফাটিয়ে চিৎকার করছে। বাইরে ঝুম বৃষ্টি। বাবা অনেক কষ্টে একটা ভ্যান জোগাড় করলেন। সেই ভ্যানে মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। বাবা মায়ের মাথায় ছাতা ধরে আছে। নানি করুণ গলায় আল্লাহকে ডাকছে। রাত 4টার দিকে নববী আপার জন্ম হয়। তার 2 মিনিট পর আমার। নার্স বলল, আপনাদের কি ভাগ্য, যমজ মেয়ে হয়েছে। বাবা খুশি হলেও মা খুব একটা সন্তুষ্ট হতে পারেনি। তার ইচ্ছে ছিল একটা ছেলে হোক, বংশের প্রদীপ জ্বলুক। মায়ের পাশের বেডে যে মহিলা ছিল, তিনি এক পীরের বিবি। পীর সাহেব নিয়মিত নিজের বিবিকে দেখতে আসতেন। তিনিই নাকি আমায় দেখে বলেছিলেন, এই মেয়ে আপনার সংসারের অশুভ ছায়া, একে পরিবার থেকে দূরে রাখবেন। মা পীর সাহেবের কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন। আমাদের জন্মের 8 বছর পর ছোট খালার বাচ্চা হয়। দুর্ভাগ্যবশত বাচ্চাটা মারা যায়। খালার শোক ভোলাতে মা আমায় খালার কাছে দিয়ে দিলেন। তারপর থেকে সেখানেই জীবন কেটেছে। মাঝে মধ্যে মা বাবাকে দেখতে আসতাম। আমার 2 মিনিটের বড় বোনের নাম নববী। সে বাবা মায়ের কাছে থাকত। তার সাথে আমার সম্পর্ক বিশেষ ভালো ছিল না। দেখা সাক্ষাৎ হতো না। খুব একটা কথাবার্তাও হতো না। দুজন দুজনকে সহ্য করতে পারতাম না। তবুও কোথায় না কোথাও দুজনের খুব টান ছিল। ভালোবাসা ছিল, যা কখনো প্রকাশিত হয়নি, তবে ছিল। নববী আপার মৃত্যু আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। আয়নার সামনে দাঁড়ালে তার চেহারা চোখের সামনে ভাসে। আল্লাহ কি আমাদের চেহারা ভিন্ন করতে পারতেন না? যমজ বোন না হলে তো আর এই সমস্যা হতো না। নিশ্চিন্তে দিন কাটাতে পারতাম। তবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। ওই ছেলেটাকে খুঁজে বের করব। তার পাপের শাস্তি তাকে পেতেই হবে। যে কোন মূল্যে পেতে হবে। ওই মানুষটার জন্য মা বাবা আপার মৃত্যুর খবরটা পর্যন্ত প্রকাশ করতে পারেনি। আপার লাশটা মেঝেতে পড়েছিল। বাবা বিরক্ত চোখে লাশের দিকে তাকালেন। ভাঙা গলায় বললেন, গোটা জীবন পাপে পূর্ণ হয়ে গেছে। না হলে আমার মেয়েকে কিনা এইভাবে মারা হয়। মা কাঁদছিলেন। তিনি চোখ মুছে বললেন, এখন কি করবে? পুলিশে খবর দাও। তদন্ত হওয়ার জরুরি। কোন তদন্ত নয়? সামনের মাসে আমার ইলেকশন। এখনই এসব ঝামেলা হলে দলের টিকিট পাওয়া যাবে না। যে চলে যাওয়ার সে চলে গেছে। তার জন্য নিজের ভাগ্য নষ্ট করার কোন মানে হয় না। মা ভীষণ হতাশ হয়ে পড়লেন। শেষ বয়সে বাবাকে রাজনীতির নেশায় পেয়েছে। এই নেশায় দুর্নীতি মেশানো থাকলে মানুষ পশুর চেয়ে খারাপ হয়ে যায়।
বাবাকেও তেমন মনে হচ্ছে। না হলে কেউ কিভাবে এ ধরনের কথা বলতে পারে। অনেক চেষ্টা করলাম, লাভ হলো না। বাবা কারো কথা কানে তুললেন না। রাতের আধারে আপার লাশ পুঁতে ফেললেন। তার এক কথা, লোক জানাজানি করলে মেয়ে ফিরে আসবে না। কাজেই থানা পুলিশের কোন মানে হয় না। বাবার এমন আচরণের মা পাথরের মূর্তির হয়ে দাঁড়িয়ে রইলেন। আমিও কিছু বলার সাহস পেলাম না। আজ সকালে সদর দরজা ওপরে একটা সিসি ক্যামেরা লাগালো দেখলাম। মা বলল, বেশ কয়েকদিন ধরে চুরিচামারি হচ্ছিল, সেজন্য তোর বাবা লাগিয়েছে। মাকে আর কিছু বললাম না। বাবার থেকে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে দেখতে শুরু করলাম। বাবা অবশ্য রাজি হচ্ছিলেন না। এসব ঝামেলা তার ভালো লাগে না। বারবার সতর্ক করছিলেন আমি যেন উল্টো পাল্টা কিছু না করি। নির্বাচনের পরে তিনি নিজেই সবকিছুর বিচার করবেন। ততদিন আমাকে নববী আপার ভান ধরে ঘুরে বেড়াতে হবে। এতটুকু পড়ার পর তুলি ডায়েরি বন্ধ করল। আবছা হলেও তার কাছে গোটা ঘটনা পরিষ্কার হয়ে গেছে। ডায়েরিটা চৈতির, যে এই মুহূর্তে নববী সেজে তালেবের বউ হয়ে আছে। তালেবকে শাস্তি দেওয়া তার মূল উদ্দেশ্য। কিন্তু কি শাস্তি? মৃত্যু নাকি অন্য কিছু? দিনের আলো মরে আসছে। অন্য দিনের তুলনায় আজ একটু তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে। পাখিরা ঘরে ফেরার ব্যস্ততা দেখাচ্ছে। তুলি ডায়েরি লুকিয়ে রাখল। দুপুরবেলা ছাদে কাপড় শুকাতে দিয়েছে। সেগুলো আনতে যেতে হবে। ছাদের এক কোণে নববী দাঁড়িয়ে আছে। তার চোখ মুখ শুকনো। তুলি বলল, তালেব ফিরেছে। নববী মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ হতে পারে আনার নাও হতে পারে। তুলি বেশ বিরক্ত হলো। চিকন গলায় বলল, তোমাদের ঝামেলা মিটছে না। এই ঝামেলা আর কখনোই মিটবে না। কেন মিটবে না? নববী বিষণ্ণ স্বরে বলল, কোন কারণ ছাড়াই। তুলি অত্যন্ত বিরক্ত হলো। এই মেয়েকে সোজাভাবে সবকিছু জিজ্ঞেস করতে হবে। সে চায় না তার শ্বশুর বাড়ির লোকের কোন ক্ষতি হোক, বিশেষ করে তালেবের। আশিকের কথা শুনে মনে হয়েছে তালেব নির্দোষ। সে নববীর কোন ক্ষতি করতে পারে? এই কাহিনীতে রহস্য নিশ্চয়ই আছে। খুব গভীর কোন রহস্য? হঠাৎই তুলির নজর পড়ল নববীর হাতের দিকে। নববীর বাম হাত থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। চলবে।